জুতার সোলটি ছিঁড়ে গেছে, একজোড়া জুতার দরকার। রাস্তার পাশের জুতার দোকানে জুতাগুলো দেখছেন, কিন্তু ভাবছেন ছেলে স্কুলের নতুন ব্যাগ চেয়েছিল, টিউশনেরও টাকাটা দিতে হবে, মাসের শেষ হতে আরো 10 দিন বাকি। থাক, জুতাটা সেলাই করে নিলে আরো 6 মাস চলে যাবে। মাথায় এমন হাজারো চিন্তা নিয়ে বাসার পথ ধরেন বাবা। এই হচ্ছে মধ্যবিত্ত। প্রতিদিন সবার সামনে হাসি মুখে থাকা, কিন্তু ভেতরে একটি যুদ্ধ চলছে, বেঁচে থাকার যুদ্ধ। ভোরে বের হয়ে রাতে ফেরা মানুষগুলো সারাদিন হাসি মুখে থাকে, কিন্তু তাদের ভেতরে লুকানো কষ্টটা হয়তো কেউ দেখে না। এই শ্রেণীটা শুধুমাত্র সয়ে যায়, কারো কাছে হাত পাতে না, সাহায্যও চায় না। তাদের একটাই পরিচয়, আমরা মধ্যবিত্ত। অথচ সমাজ দেশের মেরুদণ্ডই হচ্ছে এই মধ্যবিত্ত। তারা নিয়মিত ট্যাক্স দেয়, তারা শিক্ষায় শিক্ষিত হয়, তারা আত্মসম্মান বোধ নিয়ে বাঁচে। তাদের জীবনটাই সব থেকে কঠিন। তারা ধনীও নয়, তারা দরিদ্রও নয়। তাদের বাস্তবতাটা হয়তো দেখার, বোঝার বা শোনার কেউ নেই। তাই নিজেদের টিকে থাকার লড়াইটা নিজেদেরই লড়তে হবে। সিস্টেমকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ভিকটিম থেকে কমান্ডার হওয়াটা খুবই প্রয়োজন, শুধুমাত্র নিজের জীবনের নিরাপত্তাটার জন্য। আর সেটা সম্ভব সচেতনতার সাথে, ফাইন্যান্সিয়াল পরিকল্পনা করার মাধ্যমে। বাংলাদেশের 40% মানুষ এই মধ্যবিত্ত শ্রেণীতে পড়ে। এই 40% মানুষের সব থেকে বড় অদৃশ্য শত্রুটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তথ্য অনুযায়ী বাংলাদেশের ইনফ্লেশন রেট 9.7% হলেও বাস্তবতায় আরো বেশি। 5 বছর আগে যে বাজার করতে লাগতো 500 টাকা, আজকের এই সময়ে 1000 টাকাতেও সেটা হয়তো হয় না। পড়াশোনার খরচ বেড়েছে প্রায় 25%, চিকিৎসা খরচ বেড়েছে প্রায় 32%। আর আপনার ইনকাম হয়তো বেড়েছে, হয়তো বাড়েনি। ধনীদের জন্য এই ইনফ্লেশনটা কোনো সমস্যা নয়, দরিদ্রদের জন্য আছে এনজিও, সরকারি সাহায্য। কিন্তু মধ্যবিত্ত কোথাও ফিট হয় না, চাইলেই তারা টিসিবির লাইনে গিয়ে দাঁড়াতেও পারে না। তাই প্রয়োজন ধৈর্য নিয়ে একটি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা। জানি সমাধানটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। শুরুটা করুন একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপালকে মাথায় রেখে, সেভ ফার্স্ট পে লেটার, অর্থাৎ আগে সঞ্চয় পরে খরচ। বলতে পারেন এই বাজারে সংসার চালানোটাই অনেক বেশি কষ্টের, সঞ্চয়টা করব কিভাবে? তাহলে করোনার দিনগুলোর কথা মনে করুন। হঠাৎ সব বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ কাজ হারালো। চিকিৎসার জন্য প্রতিদিন আইসিইউতে হসপিটালের মানের উপর ভিত্তি করে 10,000 থেকে লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়েছিল। এমন দুর্দিন কখনো হবে ভেবেছেন? আজ সব ঠিক আছে, আগামীকাল চাকরিটা চলে যেতে পারে, ব্যবসায় বড় লস হতে পারে, কোনো মেডিকেলের ইমার্জেন্সিও হতে পারে। তখন কিভাবে জীবনটা চলবে? ব্যাংক লোন ধার করা, এটি আর একটি বড় ফাঁদ, যে ফাঁদে ঢোকা সহজ কিন্তু বের হওয়াটা খুবই কঠিন। বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেট একটি কথা বলেছিলেন, খরচের পরে যা বেঁচে যাবে সেটি সঞ্চয় নয়, বরং সঞ্চয়ের পরে যা বাঁচবে সেটি খরচ করুন। তাই প্রথমে ইনকামের 20% টাকা আগে সঞ্চয়ের জন্য রাখুন এবং বাকি 80% টাকা দিয়ে নিজের প্রয়োজনের জন্য খরচ করুন। এবং সঞ্চয়ের এই 20% টাকাকে 2 ভাগে রাখুন, একটি হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, আরেকটি হচ্ছে সাধারণ সঞ্চয়। ইমার্জেন্সি ফান্ডটা কি? ইমার্জেন্সি ফান্ড হচ্ছে আজ যদি আপনার ইনকামের রাস্তাটি বন্ধ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যেন আপনার হাতে অন্তত 6 মাসের খরচ চালানোর টাকাটি থাকে। যেমন ধরুন আপনার প্রতি মাসের খরচ হচ্ছে 30,000 টাকা, তাহলে 6 মাসের জন্য আপনার ইমার্জেন্সি ফান্ডের পরিমাণ হবে 1,80,000 টাকা। এবং এজন্য একটি সম্পূর্ণ নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন এবং প্রতি মাসে টাকা আসা মাত্র একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সেই অ্যাকাউন্টে জমা করুন। সেই সাথে সিদ্ধান্ত নিন ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া সেই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা আপনি খরচ করবেন না। আর সাধারণ সঞ্চয়টা হতে পারে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন মেয়াদি মাসিক সঞ্চয় স্কিমের মাধ্যমে। সেটা হতে পারে 1, 2, 3 বা 5 বছর মেয়াদি। মেয়াদ শেষে যে টাকা জমবে সেটি কোথাও না কোথাও ইনভেস্ট করুন। এবং এক্ষেত্রে গোল্ড একটি ভালো অপশন হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। গত 5 বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 167%। আসল কথা হচ্ছে আপনার টাকাকে ব্যাংকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আপনার কষ্টে অর্জিত টাকা কাজ করতে থাকবে শুধুমাত্র আপনার জন্য। এবার কাগজে কলমে আয়ের 80% টাকায় খরচের হিসাব মেলানোটা জরুরি। হিসাবটা করুন প্রয়োজনটাকে মাথায় রেখে। প্রয়োজন জিনিসটা নির্ভর করে প্রতিটা মানুষের লাইফস্টাইলের ওপর। ইনকাম বাড়ে, পাল্লা দিয়ে খরচটাও বাড়ে। আগে যেটা আপনার কাছে বিলাসিতা ছিল সেটি হয়তো এখন নিত্য প্রয়োজন। তাই সত্যিকার অর্থে প্রয়োজনের ডেফিনেশনটা কি হবে আপনার কাছে সেটা আপনাকেই ভাবতে হবে। কিন্তু ওয়ারেন বাফেট 169 বিলিয়ন ডলারের মালিক। চাইলে তিনি তাজমহল বানাতে পারেন নিজের জন্য 169টি, দামি গাড়ি রোলস রয়েস বোটটেইল কিনতে পারেন 5714টি। কিন্তু তিনি থাকেন 1958 সালে কেনা পুরনো একটি বাড়িতে, চালান পুরনো একটি ক্যাডিলাক গাড়ি। তার কাছে
প্রয়োজনীয় চাহিদা বলতে অতটুকুই। উদাহরণ হিসেবে মনে করুন প্রতিদিন আপনার চায়ের পেছনের খরচ হচ্ছে 50 টাকা, মাস শেষে সেটা হবে 1500 টাকা এবং বছর শেষে সেটা দাঁড়াবে 18,250 টাকা। কিন্তু আপনি কি জানেন প্রতি মাসের সেই 1500 টাকাকে ব্যবহার করে আনুমানিক প্রায় 20 লক্ষ টাকার লাইফ কভারেজ ইন্স্যুরেন্স নেওয়া সম্ভব। তাই আজ থেকে নিজের প্রয়োজনটাকে গুরুত্ব দিন। ওয়ারেন বাফেটের আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি। তিনি বলেছিলেন, যদি আজ আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে প্রয়োজনীয় জিনিসটাকেই বিক্রি করতে হবে। আজকের এই সময়ে শুধুমাত্র একটি ইনকামের উপর বেঁচে থাকাটা বড় বিপজ্জনক। তাই নতুন স্কিল শিখুন। ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে আয় করাটা আজ কোনো রহস্য না। নতুন একটি সাইড ইনকাম শুধুমাত্র আপনার আয়কেই বাড়াবে না, বরং আপনার আর্থিক নিরাপত্তাটাকেও নিশ্চিত করবে। আজকে নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনার ভবিষ্যতের এক একটি অস্ত্র। বাজেটিং আপনার মানচিত্র, সেভিংস যুদ্ধের ময়দানে ব্যবহৃত সেই গোলা, ইমার্জেন্সি ফান্ড আপনার ঢাল, দক্ষতা হচ্ছে আরেকটি বাড়তি হাতিয়ার, আর মিনিমালিজম হলো শক্তিশালী ডিফেন্স। মধ্যবিত্তের এই গল্পটা আপনি জানেন, কারণ হয়তো আপনিও এই গল্পের অংশ। আর বাবা মা এই গল্পের প্রধান চরিত্র, যারা কখনো কাঁদেনি, যারা কখনো কোনো কিছু চাননি, শুধু একটি সংসারকে আগলে রেখেছেন নিজের না বলা কষ্ট দিয়ে। আমি গর্বিত, কারণ আমি তেমন বাবা মায়েরই সন্তান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম আপনাদের সাথে হাসিবুল আলম, সাইনিং অফ।